এই কাজ অনভিপ্রেত হওয়া উচিত নয় এবং সেই জন্যই কিন্তু প্রশাসন পুলিশ সেখানে কিন্তু ইমিডিয়েটলি চলেও গেছিলেন। এরপরে কেউ যদি মনে করেন যে সে তার ঘরে কি খাবেন সেটার উপরে কোনো পুলিশিং আমরা করছি না। বক্তব্যটা এটাই যে এই সময় নবদ্বীপের এটা কালচার যে সেখানে সবাই নিরামিষ খায়, তো সেটুকুই তিনি বলেছেন। এর বেশি এটাকে কোনোভাবে অ্যাডিশনালি কিছু রিড করা উচিত নয়, এটার মধ্যে কোনো রাজনীতি খোঁজাও উচিত নয় এবং এটা কোনো আমাদের তৃণমূল দলের পক্ষ থেকেও কোনো বক্তব্য সেরকমটা নয়। উনি সাংসদ হিসেবে তিনি সেই কলেজের গভর্নিং বডির মেম্বার, তিনি এসেছিলেন, তিনি খুব ক্লিয়ারলি জানিয়েছেন যে তার যা মিটিং ছিল মিটিং সুষ্ঠুভাবে হয়েছে এবং তাদের যা দাবি দেওয়া বা তাদের যেটা দাবি যে বাইরে থেকে কিছু ছেলে মেয়ে এসেছিল সেটা তো প্রশাসনের একটা বিষয়। মুসলমান এমএলএদের ধরে ধরে চ্যাংদোলা করে ফেলে দেবো এই কথাটা, এটা কোনো এটা বিধানসভা থেকে ফেলে দেবো, এটা কোনো অসাংবিধানিক কথা নয়, কিন্তু নিজের স্বাধীনতা অন্যকে যেন কোনো কষ্ট না দেয় বা পাবলিক অর্ডারকে না হ্যাম্পার করে সেটাও দেখা আমাদের কর্তব্য। আপনারা তার সামনে থেকে ক্যামেরাটা সরিয়ে নিন, পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর কোনো জায়গা নেই। পুলিশ ঢোকাটাও যেরকম আমরা সমর্থন করি না, একই রকমভাবে যখন ইচ্ছাকৃতভাবে একটা ঘটনা পাকানোর চেষ্টা হয় তখন সেখানে কিন্তু প্রশাসন চুপ করে নীরব দর্শক হয়ে থাকতে পারেন না। কি বলুন তো, শুভেন্দু অধিকারী না খুব ভয় পাচ্ছেন। তিনি ভয় পাচ্ছেন যে 2026 সালে তিনি হেরে যেতে পারেন, তিনি নন্দীগ্রামে দাঁড়ালে তিনি জিতবেন না, সেটা তিনি বুঝে গেছেন। আমরা জানি যে ইতিমধ্যে দোল উৎসব শুরু হচ্ছে এবং সেই দোল উৎসবকে শুরু করে এবার নবদ্বীপের চেয়ারম্যান তিনি একটি আবেদন করে বসলেন যে আগামী 3 দিনের জন্য যেন কোনোরকম কোনো নিরামিষ না নিরামিষ খাওয়া হয়, যেন মাছ মাংস না খাওয়া হয়। আমরা এর আগে বারংবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপিকে আক্রমণ করতে দিয়ে শুনেছি যে তিনি বারংবার বলেছেন যে যার যেটা ইচ্ছা সে সেটা খাবে এবং তার এই মতাদর্শই আমরা প্রথম থেকে দেখে আসি। সেখানে দাঁড়িয়ে তার দলেরই পৌরপ্রধান তিনি এই ধরনের কথা বলছেন। প্রথমেই আপনাদের এবং বাংলা হান্টের সকল দর্শককে হোলি এবং দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাই। এই যে স্পেসিফিক কেসটা আপনি নিজেই বললেন যে তৃণমূল কংগ্রেস মানুষের খাদ্যাভ্যাসের ওপর কোনো মন্তব্য জেনারেলি করে না। একই রকমভাবে কোনো জায়গার যদি এটা কাস্টম হয় যে তারা নিরামিষ খাবে তো সেখানেও আমাদের কিছু বক্তব্য থাকতে পারে না। নবদ্বীপের এটা একটা 400-500 বছর ধরে এটা একটা কালচার চলে আসছে। সেখানে আপনারা জানেন যে সেখানে বৈষ্ণবরা থাকে এবং তারা এই 3 দিন দোলযাত্রার এই 3 দিন তারা সেখানে নিরামিষই খান, তো সেটাই তিনি আবেদন করেছেন, তার বেশি কিছু নয়। এরপরে কেউ যদি মনে করেন যে সে তার ঘরে কি খাবেন সেটার উপরে কোনো পুলিশিং আমরা করছি না। বক্তব্যটা এটাই যে এই সময় নবদ্বীপের এটা কালচার যে সেখানে সবাই নিরামিষ খায়, তো সেটুকুই তিনি বলেছেন। এর বেশি এটাকে কোনোভাবে অ্যাডিশনালি কিছু রিড করা উচিত নয়, এটার মধ্যে কোনো রাজনীতি খোঁজাও উচিত নয় এবং এটা কোনো আমাদের তৃণমূল দলের পক্ষ থেকেও কোনো বক্তব্য সেরকমটা নয়। এখানে এর আগে আমরা দেখেছি উত্তরপ্রদেশ থেকে বেশিরভাগ সময় যখন এই ধরনের কথা বলা হয় বা নিরামিষের জন্য বা আমরা যদি বলি ছট পুজোর সময়ে এই ধরনের সময় তখন তো তৃণমূল কংগ্রেস থেকে বারংবার সেই বিষয়ের বিরোধিতা করা। না দেখুন, উত্তরপ্রদেশে গিয়ে আমি যদি কাউকে আজকের দিনে দেখিয়ে তাদের যখন একটা রীতি চলছে, তাদের যদি সেখানে নিরামিষ খাওয়াটা রীতি হয় একটা পুজোর সময়, ধরুন নবরাত্রির সময়, তো সেখানে তখন ভেজ খাওয়া হয়, তো তখন আমরা খেতেই পারি। আমার ঘরে আমি কি খাবো সেটা কারোর বলার কিছু নেই, কিন্তু আমি যদি তাদেরকে দুঃখ দেওয়ার জন্য সেখানে গিয়ে আমিষ খাই সেটাতেও কিন্তু আপত্তি আছে। বিষয়টা হচ্ছে যে যা নিজের জায়গায় স্বাধীনভাবে তার যেটা খাদ্যাভ্যাস যা কিছু তার ফ্রিডম যা আছে সেগুলো সে নিশ্চয়ই এক্সারসাইজ করবে, কিন্তু নিজের স্বাধীনতা অন্যকে যেন কোনো কষ্ট না দেয় বা পাবলিক অর্ডারকে না হ্যাম্পার করে সেটাও দেখা আমাদের কর্তব্য। দাদা, আমরা ইতিমধ্যে জানি যে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে কী ঘটনা ঘটেছে এবং কি চলছে এখনো পর্যন্ত। তারই মাঝে যোগেশচন্দ্র ল কলেজকে আবারও খবরের শিরোনামে উঠে আসছিল। এর আগে সরস্বতী পুজোকে কেন্দ্র করে উঠে এসেছিল, এবার দোল খেলাকে কেন্দ্র করে আমরা দেখলাম যে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররাই ইতিমধ্যে তৃণমূল সাংসদ মালা রায় তাকে ঘিরেই বহিরাগত স্লোগান দিলে এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করলেন। না, মালা রায় তো সেখানে বহিরাগত হতে পারেন না, তিনি সেখানে গভর্নিং বডির মেম্বার, সেই হিসেবে একটা গভর্নিং বডির মিটিংয়ে তিনি গেছিলেন, সেটা একটা অন্য প্রসঙ্গ। দেখুন, যোগেশচন্দ্র কলেজের যেটা মর্নিং যেটা ল কলেজ আছে এবং ডে কলেজ আছে তাদের মধ্যে নিজস্ব কোনো মতানৈক্য থাকতে পারে এবং সেটা নিয়ে বেশ কিছু সময় বেশ কিছু বক্তব্য বেরিয়ে আসছে, কিন্তু আপনি এই জিনিস তো অনেক কলেজেই আছে, কেন বলুন তো বারবার এই জিনিসটা মিডিয়াতে আসছে? আপনারা যদি দেখেন সরস্বতী পুজোকে কেন্দ্র করেও আমরা যে জিনিসটা দেখেছিলাম সেখানেও কিন্তু আমরা
পুরো ক্লিয়ারলি বুঝতে পারছি কোনো না কোনো জায়গা থেকে কিছু প্ররোচনা আসছে, এবং এটা তো অস্বীকার করার জায়গা নেই যে যোগেশচন্দ্র কলেজের প্রিন্সিপাল তিনি কে, তিনি তো বিজেপির একজন মুখপাত্র, সেটা আমরা জানি। তো তিনি তার মতাদর্শ তার কিছু ছাত্রছাত্রীকে দিয়ে তুলে ধরছেন কিনা সেটা আমরা বলতে পারবো না। কিন্তু ছাত্রছাত্রীরা তো অভিযোগ করছেন যে মালা রায়ের সঙ্গে বহিরাগত রয়েছে। মালা রায়ের সঙ্গে কী করে বহিরাগত আসবে? আমি তো ক্লিয়ারলি দেখলাম মালা রায় উনি একজন সাংসদ, উনি সাংসদ হিসেবে তিনি সেই কলেজের গভর্নিং বডির মেম্বার, তিনি এসেছিলেন, তিনি খুব ক্লিয়ারলি জানিয়েছেন যে তার যা মিটিং ছিল মিটিং সুষ্ঠুভাবে হয়েছে, এবং তাদের যা দাবি দেওয়া বা তাদের যেটা দাবি যে বাইরে থেকে কিছু ছেলে মেয়ে এসেছিল সেটা তো প্রশাসনের একটা বিষয় বাইরে থেকে, এবং এটা তো আজকের দিনে আইডেন্টিফাই না করারও কিছু নেই। বাইরে থেকে যদি কোনো বহিরাগত এসে থাকে, তারা যদি বা অনেক পুরনো সিনিয়র যদি কেউ এসে থাকে, সেই জিনিসটা তো মানে সিসিটিভি খুললেই দেখা যাবে। যোগেশচন্দ্র কলেজটা তো আর যাদবপুর ইউনিভার্সিটি নয় যে সেখানে সিসিটিভি নেই, গোটা কলেজ জুড়ে সিসিটিভি আছে, তো সেটা দেখলে সেটা প্রশাসন দেখে নিতে পারবে। এবং তার পাশাপাশি গতকাল যে দৃশ্য আমরা দেখলাম, ছাত্রছাত্রীদের যারা সাংবাদিকরা গেছিলেন তাদের ওপরে যেভাবে আক্রমণ করা একটা দৃশ্য আমাদের সামনে জল দিয়ে, এবং যেটা অভিযোগ উঠে আসছে যে লঙ্কার গুঁড়ো মিশিয়ে, জিরের গুঁড়ো মিশিয়ে তাদের গায়ে ফেলে দেওয়া, মানে এই যে আচরণ, এটা কি কোনো ছাত্রসুলভ আচরণের মধ্যে পড়ে? একদমই নয়। আমি এটাকে ধিক্কার জানাই। কে করেছে আমার জানার দরকার নেই, সেটা কোনো তৃণমূল ছাত্র পরিষদের কেউ করতে পারে বা বাইরে থেকে কেউ করতে পারে, বা এটা ইচ্ছাকৃত একটা বচসা সৃষ্টি করার জন্য কেউ করিয়ে থাকতে পারে। যেটাই হোক, এই কাজ অনভিপ্রেত হওয়া উচিত নয়, এবং সেই জন্যই কিন্তু প্রশাসন, পুলিশ সেখানে কিন্তু ইমিডিয়েটলি চলেও গেছিলেন। তারা কিন্তু পুরো যা সিচুয়েশন সেটাকে তারা সামলেছেন, এবং এটাই হওয়া উচিত। কথায় কথায় পুলিশ ঢোকাটাও যেরকম আমরা সমর্থন করি না, একই রকমভাবে যখন ইচ্ছাকৃতভাবে একটা মানে ঘটনা পাকানোর চেষ্টা হয়, তখন সেখানে কিন্তু প্রশাসন চুপ করে নীরব দর্শক হয়ে থাকতে পারেন না। তারা যা করণীয় সেটা তারা করেছেন, এবং এখানে যদি বাইরে থেকে কেউ এসে এটা যদি ইচ্ছাকৃতভাবে কোনো রকমের ঝামেলা পাকানোর চেষ্টা হয়ে থাকে, এবং সেটা যদি দোলযাত্রা এবং হোলিকে কেন্দ্র করে যদি এটা করার চেষ্টা হয়ে থাকতে পারে, যেটা আমি বেশ কিছু ছাত্রীদের মুখ থেকে শুনলাম যে তাদের নাকি আবিরের সাথে লঙ্কা গুঁড়ো মিশিয়ে দেওয়া হয়েছে, বা বাইরে থেকে, মানে দেখুন, দোলযাত্রা এটা নিয়ে এই সেন্সিটাইজেশনটাও আমাদের দরকার। আমি কাউকে একটা আবির এগুলো আমি মাখাবো কাকে? আমার বন্ধু স্থানীয় কাউকে, বা এমনভাবে আমায় যেটা করতে হবে যে অন্য মানুষটির কনসেন্ট সেখানে আছে। আমি কাউকে একটা আবির, আমি যাকে তাকে গিয়ে আবির লাগিয়ে দিতে পারি না, বা যাকে তাকে আমি রং ছুঁড়ে মারতে পারি না। এটা ওই বিহার উত্তরপ্রদেশের কালচার, এটা পশ্চিমবঙ্গের কালচার নয়। তো সেই জায়গাটা কিছু এ ধরনের কিছু যদি ছেলে মেয়ে তারা যদি বেয়াদপি করে, সেইটার দায় এটা তাদেরকে নিতে হবে। কলেজ প্রশাসন, আপনি কি বলবো বলুন, সেখানে যদি একজন বিজেপি মুখপাত্র যদি আজকে অধ্যক্ষ হয়ে থাকেন, তাহলে সেখানে আর আলাদা করে কি বলার আছে? আচ্ছা, আমরা ইতিমধ্যে যে মানে আমরা জানি যে বিধানসভায় অধিবেশন চলছে, এবং তারপরে বিভিন্ন ঘটনা ঘটেছে, যার মাঝখানে শুভেন্দু অধিকারী বিরোধী দলের কি মন্তব্য করেন যে সংখ্যালঘু বিধায়কদের চ্যাংদোলা করে বের করে দেবে। তারই একদম আমরা দেখলাম যে ইতিমধ্যে হুমায়ুন কবির তার যে জবাবে তিনি 72 ঘন্টা সময় দিয়েছেন শুভেন্দু অধিকারীকে, না হলে তিনি বলেছেন 42 জন তার বিধায়ক নিয়ে তিনি বুঝে নেবেন। না, আমার তো মনে হয় একটা সেকেন্ডও তাকে সময় দেওয়া উচিত নয়। তিনি যা কাজটা করেছেন তার এগেনস্টে প্রিভিলেজ মোশন মুভ করে শুভেন্দু অধিকারীকে বিধানসভা থেকে বরখাস্ত করা উচিত। যদি মহুয়া মৈত্র আজ থেকে 1.5 বছর আগে তার পাসওয়ার্ড তিনি কোনো একজন মানে ইন্টার্নকে দিয়েছিলেন, তার জন্য যদি মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বরখাস্ত করা হতে পারে, তাহলে এই ধরনের একটা ঘৃণ্য হেট স্পিচ, এবং এটা কোনো এরকম নয় যে একটা বলে ফেলেছেন অসাংবিধানিক কথা আমরা বলতে পারবো না, মুসলমান এমএলএদের ধরে ধরে চ্যাংদোলা করে ফেলে দেবো, এই কথাটা এটা কোনো এটা বিধানসভা থেকে ফেলে দেব, এটা কোনো অসাংবিধানিক কথা নয়। এটা হচ্ছে একদম একটা হেট স্পিচ, কমিউনাল হেট স্পিচ। এই ধরনের সাম্প্রদায়িক মন্তব্য এটা মানে এমনিতেই লয়ের বিরুদ্ধে, কিন্তু যেহেতু উনি বিধানসভা পরিসরে দাঁড়িয়ে বলেছেন, সেই জন্য আমি অধ্যক্ষের কাছে আমি রিকোয়েস্ট করব যে এই ব্যক্তির এগেনস্টে প্রিভিলেজ মোশন এনে এনাকে বরখাস্ত করা উচিত। আর হুমায়ুন কবির যেটা বলেছেন, হুমায়ুন কবিরের খারাপ লাগতেই পারে, তিনি একজন মুসলমান সম্প্রদায়ের একজন বিধায়ক, মাননীয় বিধায়ক, তার জিনিসটা খারাপ লাগতে পারে। তো তাই জন্য তিনি বলেছেন যে তার চেম্বারের বিরোধী দলনেতা চেম্বারের সামনে আমরা বিক্ষোভ করব, সেটাও তাদের গণতান্ত্রিক অধিকার। এই ধরনের কথা যদি কেউ বলে, তার এগেনস্টে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। গতকাল আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে এত বড় সাহস তার হয় কি করে, এবং এই জিনিসটা তিনি বারবার করছেন। আসলে কি বলুন তো, শুভেন্দু অধিকারী না
খুব ভয় পাচ্ছেন। তিনি ভয় পাচ্ছেন যে 2026 সালে তিনি হেরে যেতে পারেন। তিনি নন্দীগ্রামে দাঁড়ালে তিনি জিতবেন না, সেটা তিনি বুঝে গেছেন। কিন্তু তিনি তো ভবানীপুরে দাঁড়ানোর ও তো ভবানীপুরে আসুন না, ভবানীপুরে তো অলরেডি একবার আমরা টিবরেওয়ালকে তো আমরা হারিয়েছি ভালো করে, ঠিক আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 76% ভোট পেয়েছেন, 76%। তো সেই জন্য তিনি এখন ভয় তিনি জানেন যে আগেরবার নন্দীগ্রামে তো তিনি জেতেননি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন 1200 ভোটে জিতে গেছিলেন। তারপরে তিনি লোডশেডিং করে কত 1956 ভোটের একটা নাম্বার দেখিয়ে ইলেকশন কমিশনের সাথে সেটিং করে তিনি জিতেছেন। এবং তারা এবার যেই ফন্দিটা এঁটেছিলেন যে ভোটার লিস্টকে পুরো মানে সেখানে ভুতুড়ে ভোটার ঢুকিয়ে আমরা জিতে যাব, এই প্ল্যানটাও যে মুখ্যমন্ত্রী 1 বছর আগে ধরে ফেলবেন এবং সেটাকে যে সম্পূর্ণ ভেস্তে দেবেন, ইলেকশন কমিশনেরও আজকের দিনে লেজে গোবর অবস্থা। তো সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর আর কিছু করার নেই, তো তাকে মিডিয়াতে যদি ভেসে থাকতে হয়, কারণ এই মিডিয়াতে ভেসেই আমরা কিন্তু গত 4 বছর ধরে তার যে রাজনীতি আমরা দেখছি সেটা কিন্তু সম্পূর্ণ মিডিয়া কেন্দ্রিক। আপনারা তার সামনে থেকে ক্যামেরাটা সরিয়ে নিন, পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর কোনো জায়গা নেই। তো এই জিনিসটা তিনি খুব ভালো বুঝে গেছেন, সেই জন্য তিনি এই ধরনের কথাও বলছেন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আবারও দাঁড়ানোর কথা বলছেন। তার নিজের পার্টি তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি চ্যালেঞ্জ করার কে? আমার কথা হচ্ছে তিনি যেখানে খুশি দাঁড়ান, আমি তাকে চ্যালেঞ্জ করছি। আমি তৃণমূল কংগ্রেসের একজন ক্ষুদ্র কর্মী, আমি তাকে চ্যালেঞ্জ করছি। আপনি পশ্চিমবঙ্গে যে প্রান্তে দাঁড়াবেন, 294টা কেন্দ্রের মধ্যে যেই কেন্দ্রে শুভেন্দু অধিকারী দাঁড়াবেন, আমি চ্যালেঞ্জ করে বলছি তৃণমূল কংগ্রেস তাকে 50,000-এর বেশি ভোটে পরাস্ত করবে। আচ্ছা দাদা, ইতিমধ্যে আমরা জানি যে বারংবার আপনাদের তরফ থেকে যে বকেয়া টাকা, সেই টাকা নিয়ে কিন্তু আবেদন এসেছিল এবং ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের সরকারের যে আশার কোথাও যে একটি আশারই খবর যে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার সুপারিশ করলো সংসদের গ্রামোন্নয়ন সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি। এটা নিয়ে কি বলবেন? না, এটা তো কোনো দয়ার বিষয় না। দেখুন, কমিটি যে পার্লামেন্টারি যে কমিটিগুলো হয় তারা সমস্ত এভিডেন্স খতিয়ে দেখে তারা একটা রিপোর্ট পেশ করে লোকসভায়। তো সেখানে তারা দেখেছে যে পশ্চিমবঙ্গ সরকারে তারা যেই যা যা দাবি ছিল কেন্দ্রের, যে এগুলো করতে হবে, এখানে বেশ কিছু বিচ্যুতি যা যা ছিল সেগুলো প্রত্যেকটা ইরেগুলারিটি অ্যাড্রেস করে নিয়েছে। প্রায় 97% জায়গা ক্লিয়ার হয়ে গেছে। তো যেগুলো ক্লিয়ার হয়নি সেখানে আপনারা টাকা দেবেন না। বাদবাকি মানুষের যারা কাজ করেছে, যেই মানুষগুলো, তাদের পেটে লাথি মারার অধিকার বিজেপি সরকারকে কে দিয়েছে? তারপরেও তারা যেভাবে 3.5 বছর ধরে তারা যেভাবে পশ্চিমবঙ্গের মানুষকে তারা বঞ্চিত করেছে, তার জন্য এখন তারা বুঝতে পারছে যে এই জিনিসটা করার ফলে তাদের রেজাল্টটা কি হতে পারে। আচ্ছা, এই সুপারিশের পরে কি আশা আছে কি টাকা মিলবে? না, আশা, এটা তো কোনো আশা এটা কোনো দান ভিক্ষা নয়। পশ্চিমবঙ্গ থেকে তারা কর তুলে নিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষকে 100 দিনের কাজের প্রকল্পে তারা কাজ করিয়েছে। মানুষের যেই বাড়িগুলো, প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বাড়িগুলো, সেগুলো সমস্ত মানুষে অ্যাপ্লাই করেছে, যারা ডিজার্ভ করে তাদের তো দিতে সরকার বাধ্য। এটা তো মোদিজির পার্টি ফান্ড নয়, তার বাড়ির টাকা নয়, এটা তারা দিতে বাধ্য, সেটা তারা বুঝেছে। এবং দেখুন, এই কমিটিতে, গ্রামোন্নয়ন যে কমিটি, সেখানেও বিজেপি সাংসদরা সংখ্যাগরিষ্ঠ। তারা বুঝতে পারছেন যে 26-এর নির্বাচনে নাহলে বিজেপির কী অবস্থা হবে। তারাই কলকাতায় এই মিডিয়াতে ভেসে থাকে, কিন্তু গ্রামের দিকে একটু যান, এরা পেলে মানুষে হাতের কাছে যেটা পাবে সেটা নিয়ে এসে তেড়ে আসবে এদের দিকে। এটাই অবস্থা আজকে। যদি এই সুপারিশের পরেও যদি কোনো রকম কোনো পদক্ষেপ না নেওয়া হয়, আপনাদের তরফ থেকে কী পদক্ষেপ নেবেন? আমরা তো পদক্ষেপ নিয়েছি। মানুষকে তো আমরা আমাদের রাজ্যের যে কোষাগার থেকে সেখান থেকে টাকা দিয়ে দিয়েছি এবং এই লড়াই চলছে, এটা তো নতুন কিছু নয়। 23 সালে আপনাদের মনে থাকবে, সেই সময় থেকে আমরা এই জিনিসটাকে নিয়ে ফাইট করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই আমরা দেখেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারপরেও তারা টাকা দেয়নি, কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মশ্রী প্রকল্প চালু করেছেন। তিনি বাংলার বাড়ি প্রকল্পে তিনি অনেক বাড়ি দিয়ে দিয়েছেন। এবারেও বাজেটে আমরা দেখলাম পশ্চিমবঙ্গ সরকার থেকে সেই টাকা দেওয়া হচ্ছে। কিন্তু কেন্দ্রকে আজ নয় কাল তো টাকাটা দিতেই হবে, কারণ ওটা তো বাংলার মানুষের টাকা, ওটা তো তাদের বাপত্তি সম্পত্তি নয়। এটা তাদের বুঝে গেছেন, সেটা ভালো, কারণ তারা বুঝতে পারছেন যে 26-এ কি আসতে চলেছে। একটা শেষ প্রশ্ন করব, যদি না হয় তাহলে কি আবারও সেই আন্দোলনের পথে নামবেন? না, আন্দোলন তো এটা আমাদের রাজনৈতিক আন্দোলনে মানুষ এটা বুঝে গেছে। আমাদের আন্দোলনটা আমরা অলরেডি লড়েছি, আমরা সাকসেসফুল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছিলেন, তার সেই ধর্না মঞ্চ থেকে তিনি বলেছিলেন রাজ্য সরকার টাকা দেবে এবং সেটা রাজ্য সরকার দিয়েছে। তো রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস এই লড়াইয়ে জয়ী।
তারপরেও এটা তো মানে আইনকে তো বিজেপি চেঞ্জ করতে পারবে না। আইন তো বলছে এই টাকা বাংলার টাকা, বাংলার মানুষের হকের টাকা। হকের টাকা তারা কতদিন আটকে রাখবে? আজ নয় কাল তো তাদের দিতেই হবে। কাল তারা কেন্দ্র সরকার থেকেও যখন চলে যাবে ফুরুত করে, তখন সেই টাকা অন্য যে সরকার আসবে তারা দিতে বাধ্য হবে। কারণ টাকাটা কেন্দ্র সরকারের টাকা নয়, টাকাটা বাংলার মানুষের টাকা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।